মুখে যা বলবেন তাই হবে, হবে না। দেখেন আমাদের মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিছু কথা বলছিল। হ্যাঁ, কি কথা? ওই যে বিচার আচার হবে 5ই আগস্টের, থানার ব্যাপারটা তুইলা ধরছে, পুলিশ হত্যার ব্যাপারটা তুইলা ধরছে, কারা এগুলা করছে, সবকিছুর বিচার হইতে হবে। আজকে দেখলাম উনি ক্লিয়ার করে বলতেছে যে না না না, এরকম কিছু করার আমাদের ইচ্ছা নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তো ভাই সাধারণ কোনো মানুষ না, এমন একজন মানুষ এমন একটা কাজ করে রাইখা চলে গেছে যেখান থেকে আর কেউ বাইরে হয়ে আসতে পারবে না। উনি বলছিল না আর পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই। ইউনূসকে প্রেসিডেন্ট বানানো এবং জামাতকে মন্ত্রী পরিষদে নেওয়া, তাহলে কিছুটা স্থিতিশীলতা কায়েম করা যাবে। আর ইউনূস যে অসম্ভবকে সম্ভব করতে পারেন, একটা ধ্বংসস্তূপে থাকা বাংলাদেশকে কিভাবে জাগিয়ে তুলে স্থিতিশীল করে দিয়েছেন, হয়তো এখানে আবার ইউনূস ম্যাজিক লাগতে পারে, কাজে লাগতে পারে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এক কথার মানুষ নন। 5ই আগস্ট 2024 বলেন শেখ হাসিনা পদত্যাগ করেছে, এই কারণেই সংবিধানের 106 ধারা বলে তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। আবার 6 মাস পরে মানব জমিনের মতিউর রহমানের ইন্টারভিউতে ভিন্ন কথা তিনি বললেন। চুপ্পু বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র আমি পাইনি, সময়ের সঙ্গে সঙ্গে এই মানুষটি গিরিগিটির মতো রং পাল্টায়। সুতরাং প্রেসিডেন্ট পদে থাকার যৌক্তিকতা এবং মর্যাদা হারিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আমরা মনে করি যে রাষ্ট্রপতি এখন চলে যাওয়াটা কেবলই সময়ের ব্যাপার। আমরা সবাই সেই সময়ের অপেক্ষা আছি। তার নীরব ভূমিকা নিষ্ক্রিয়তার কারণে এই গণহত্যা সংঘটিত হয়েছে, ফলে এই গণহত্যার দায়ে তিনি অভিযুক্ত এবং তার বিরুদ্ধে কিন্তু আর্থিক অনৈতিকতার অভিযোগ রয়েছে এর আগে থেকে। এই রাষ্ট্রপতি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধেও আপনার বিরুদ্ধাচরণ করেছে, মানে নেতিবাচক বক্তব্য দিয়েছে, খালেদা জিয়ার বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য দিয়েছে। ফলে কোনোভাবেই আসলে এই রাষ্ট্রপতি আর এই দায়িত্বে এই পদে থাকার আসলে যোগ্য না। সুপ্রেটাসো ঘুষখোর, অর্থ পাচারকারী, দাগি অপরাধী এবং মিথ্যাবাদী জানে বুঝে বলতেছি। উই তো দুবাই রেসিডেন্ট, জানেন না? দুবাই রেসিডেন্ট করে ওই বিচারক হিসেবে প্রথম কর্মজীবনে ছিল চরম ঘুষখোর এবং দুর্নীতিগ্রস্ত এক অমানুষ। টাকার বিনিময়ে রায় বিক্রি করতো। তার দ্বিতীয় কর্মকর্তা হচ্ছে দুদকে যোগ দেওয়ার পরে দুর্নীতির মামলা এবং অভিযোগ ফয়সলা করতো অর্থের বিনিময়ে, টাকা পয়সার বিনিময়ে। এ প্রসঙ্গে আবার পরে আসবো। আর তৃতীয় কর্মস্থল হচ্ছে এস আলমের দখলকৃত ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিল। দেশের ব্যাংকিং সেক্টরে লুটপাটের শীর্ষ সহযোগী ছিল সে। এরশাদের হাত ধরে জিয়াউর রহমান, জিয়াউর রহমানের হাত ধরে তার বেগম জিয়া। এদের সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা তছনছ হয়েছে। জুলাই যুদ্ধের প্রথম সারির যারা যোদ্ধা, তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হলো এবং তারা নানা ধরনের হুমকি ধামকি দিতে থাকলো। সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে এমন কথাও তারা বলতে শুরু করলো। বিএনপি মহাসচিবও এই ব্যাপারে কথা বলেছেন, কিন্তু আজকে রীতিমতো গণেশটা উল্টে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন জুলাই আন্দোলনে পুলিশ হত্যাকাণ্ডের বিচারের কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। খোমেনি ইন্তেকাল করছেন, উনি শাহাদাত বরণ করছে। এই যুদ্ধটা কি কারণে এক কথায় বলতে পারবেন? আমি বলতে পারবো এক কথায়, অর্থাৎ তুই আমার গোলামি কেন করবি না। আমেরিকা চায়, ইসরায়েল চায় যে তুই আমার গোলামি কেন করবি না। সবাই আমার গোলাম তোর আশেপাশে। হ্যাঁ, এই আরব দেশের দিকে তাকায় দেখেন, কুয়েত বলেন, সৌদি আরব বলেন, কাতার বলেন, আশেপাশে যা আছে এরা কিন্তু গোলামি করে আমেরিকার। গোলামি যদি না করতো, আমেরিকার ঘাঁটি কিভাবে এই দেশগুলোতে হইল? ইরান এখন কিন্তু ওই আমেরিকাতে ক্ষেপণাস্ত্র মারতেছে না, ইসরায়েল মারতেছে কোথায়? এই নিজের বন্ধুদের উপরে, নিজের মুসলিম ভাইদের উপরে। উপায় নাই, কারণ বেঈমান তো। এখন আপন ভাই যদি বেঈমানি করে কি করবে? কিছু করার নাই, যার জন্য মারতেছে। কিন্তু কোনো জনসাধারণের উপরে না, কিন্তু ওরা মারতেছে ওই আমেরিকার ঘাঁটির উপরে। অলরেডি 200 নিহত হয়েছে আমেরিকান সোলজার, এমন শোনা যাচ্ছে। তবে ভাই সবচেয়ে বেশি টেনশন আছে কি নিয়ে জানেন? আমাদের প্রবাসী ভাই বোনদের নিয়ে। তারা তো এই দেশগুলোতে বসবাস করে। 2-3 জনের সাথে টেলিফোনে কথা কইছি, ভালো আছে, বিপদমুক্ত না। কারণ কি, তাদের আশেপাশেই আমেরিকার ঘাঁটি, ওই ঘাঁটিতেই আক্রমণ করতেছে। কোনো পাবলিক প্লেসে কোনো রকম কোনো কিছু হামলা হয় নাই এ পর্যন্ত। তারপরে বলবো প্রবাসী ভাই বোনেরা, আপনারা সাবধানে থাকবেন। আপনাদের জন্য সবসময় দোয়া করব, সবাই মিলে আমরা আপনাদের দোয়া করব। ভাই আপনাদের জন্য কেন, সারা মুসলিমবাসীর জন্য দোয়া করব। শুধু মুসলিমবাসীর জন্য কেন, পৃথিবীর সব মানুষের জন্য দোয়া করব। কিন্তু সব মানুষ তো মানুষ না ভাই। দেখেন এই পৃথিবীতে এসব গোলা বারুদ কেন তৈরি করা হয়েছে? এই গোলা বারুদ দিয়ে কি এমন কিছু যে কুমির মারতে যাবে, বাঘ মারতে যাবে, হরিণ মারতে যাবে? না, মানুষ মারার জন্য। আর এগুলা কে আবিষ্কার করছে? আপনার আমার মতো কোনো একজন মানুষ যার ব্রেন খুব ভালো, সে আবিষ্কার করছে কিভাবে একটা বোমে 1 লক্ষ মানুষ মারা যায়। এইদিকে ব্রেন খাটাইছে। আমার তো মনে হয় ইতিহাস যদি ঘাটেন, এমন একটা বছর খুঁজা বাইর করতে পারবেন না যে পৃথিবীতে কোথাও যুদ্ধ হচ্ছে না। সব জায়গায় যুদ্ধ হচ্ছে, আজ এখানে, কাল ওখানে, পরশু ওখানে।
হয়েই যাচ্ছে, মানুষ মানুষকে মারতে চাচ্ছে। তার মানে কি, জোর যার মুল্লুক তার। ওই যে জঙ্গলের আইন চলতেছে এই পৃথিবীতে, হ্যাঁ, জঙ্গলে একজন আরেকজনকে মাইরাই কিন্তু বাইচা থাকে। হ্যাঁ, জঙ্গলের আইন কি, একজন আরেকজনকে খায়া বাইচা থাকে। ঠিক তেমনি এখানেও মানুষ মানুষকে মাইরা বাইচা আছে, একই ওই জঙ্গলের অবস্থা। যাই হোক, একটা সুখবর দেই, হ্যাঁ একটা সুখবর দেই। গতকালকে ভিডিওতে আমি ইঙ্গিত দিছি যে ভাই এগুলো সব হলো হামকি ধামকি, ভয় দেখানো, আসল জায়গা থেকে সরতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস উনি তো ভাই সাধারণ কোনো মানুষ না, এমন একজন মানুষ, এমন একটা কাজ কইরা রাইখা চলে গেছে যেখান থেকে আর কেউ বাইরে হয়ে আসতে পারবে না। উনি বলছিল না আর পিছিয়ে যাওয়ার কোনো রাস্তা নাই, তারপরে গণভোট জয় হয়ে গেছে, প্রচুর ভোটে জয় হয়েছে ভাই। এরপর আর কে ঠেকায়? পৃথিবীতে আইন কানুন আছে না? আমাদের দেশে আইন কানুন আছে না? এত সহজ আপনি মুখে যা বলবেন তাই হবে? হবে না। দেখেন আমাদের মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী উনি কিছু কথা বলছিল। হ্যাঁ, কি কথা? ওই যে বিচার আচার হবে 5ই আগস্টের, থানার ব্যাপারটা তুইলা ধরছে, পুলিশ হত্যার ব্যাপারটা তুইলা ধরছে, কারা এগুলা করছে, সবকিছুর বিচার হইতে হবে। আজকে দেখলাম উনি ক্লিয়ার করে বলতেছে যে না না না, এরকম কিছু করার আমাদের ইচ্ছা নাই। আমরা জুলাইয়ের সাথেই তো, জুলাই আমাদের, হ্যাঁ জুলাই আমাদের, ওরকম কোনো ইচ্ছা নাই। দেখছেন, গতকালকে বলছিলাম না, এগুলা শুধু কথার কথা, হ্যাঁ রাজনীতির কথা। বনিবানা হয়ে গেলে আর কোনো প্রবলেম হবে না, হ্যাঁ কোনো প্রবলেম হবে না। এখন একটা বনিবানার মধ্যে চলে আসছে সবাই। হ্যাঁ, এই যে বিরোধী দলরা সবাই একটা জায়গায় আসতেছে, খেয়াল করে দেখেন, একজন আরেকজনের ইফতারির দাওয়াতে যাচ্ছে। অতীতে আপনারা দেখছেন, গত 30 বছরের দিকে তাকান তো, না দেখেন নাই। এর পিছনে আরেকটা কারণও আছে, কারণ ওই টাইমটা না আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল নারী। এক নারী আরেক নারীর সাথে বৈশা ইফতারি করবে, এটা স্বাভাবিকভাবে ভাবা যায় না, যেহেতু ওনাদের সঙ্গে ঝগড়া ছিল। জাত তো কিন্তু নারী, মায়ের জাত। তারপরও বলবো, ওনারা একসঙ্গে বৈশা, মানে দুই নারী একসঙ্গে বৈশা ইফতারি করবে, বিরোধী দল আর সরকারি দল, এটা ভাবা যাইতো না। কিন্তু দেখেন এই নির্বাচনের পরে আমরা কি দেখতেছি, একজন আরেকজনের দাওয়াতে যাচ্ছে, ওনারা পাশাপাশি বসতেছে। তার মানে কি জানেন, একটা জায়গায় আসতেছে। জাতীয় সরকার গঠন না হোক, অফিসিয়ালি আনঅফিসিয়ালি ভাই এমন একটা সরকার গঠন হয়ে যাচ্ছে, যে সরকার দেখবেন ঠিক মতো এই দেশটা চালাবে, কারণ পাহারাদার আছে। আগের মতো লুটপাট করতে পারবে না। আর লুটপাট করলে আমাদের সাংবাদিকদের দায়িত্ব সামনে তুলে আনা, আমাদের দায়িত্ব এটা আপনাদের কাছে পরিবেশন করা, ছড়ায়া দেওয়া চারিদিকে। এভাবেই আগাইতে হবে। কারো অমঙ্গল কামনা করতে নাই, কারো মঙ্গল কামনা করলে নিজের জন্য ভালো হয়। এই যে দেশের মধ্যে যে আকাম কুকাম বাইরে গেছে, হাইজ্যাক লুটপাট সবই বাইরে গেছে, কিন্তু এমন না তো আসামি ধরা পড়তেছে না। আসামি ধরা পড়তেছে 24 ঘন্টা না হলে 36 ঘন্টা, এর মধ্যেই সবাই ধরা পড়তেছে, আইনের আওতায় আসতেছে। কথা হচ্ছে আইন কিভাবে তাদেরকে নিবে। হ্যাঁ, আইন কি ওই চোখেই দেখবে হ্যাঁ নিজের লোক, নাকি এই চোখে দেখবে এরা অপরাধী? দল যদি চিন্তা না করে, এরা কোন দল থেকে আসছে এটা যদি চিন্তা না করে, তাহলে দেশটা ঠিক পথে যাবে। কিন্তু আবার এই দলের লোক মনে কইরা যদি ছাইয়া দেওয়া হয় আইনের ফাঁক দিয়া, আইন যতই টাইট হোক, আইন তো ফাঁক খুঁজা বাইর করে, সে ফাঁক দিয়া যদি ছাইরা দেয়, তাহলে আর কোনো উন্নতি হবে না। মানুষ দেখবেন 1 থেকে 2 মাস 3 মাস এই অবস্থাটা মাইনা নিবে। 3 মাসের মধ্যে যদি এই অবস্থার উন্নতি না হয়, তাহলে কিন্তু মাইনা নিবে না। আপনারা যতই তলে তলে বন্ধুত্ব করেন না কেন, এই দল সেই দল অমুক দল, জনগণ কিন্তু আরেকটা দল। হ্যাঁ, জনগণ একদম আরেকটা দল। এই দলের লোকরাই তো হ্যাঁ ভোট দিছে, এই দলের লোকরাই পরিবর্তন চাইছে, পরিবর্তনের জন্যই হ্যাঁ ভোট দিছে। আমরা কিন্তু মাইনা নিব না। হ্যাঁ, আমরা মাইনা নিব না। 3 মাসের মধ্যে সবকিছু ঠিক হইতে হবে। আমাদেরকে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ দিবেন, কথা দিচ্ছেন আপনারা, সেই কথা রাখতে হবে। এই যে হ্যাঁ ভোটের মাধ্যমে যা কিছু সংস্কার হয়েছে সবকিছু মেনে নিতে হবে। সবকিছু মেনে নিয়ে আইন কানুন যেভাবে চলতেছিল, আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের আইন যেভাবে চলতেছিল সেভাবে চলতে হবে। তবে বিদায়ের আগে একটা কথা বলবো, আওয়ামী লীগের ভাই বোনেরা আপনারা একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন, আইন ভাঙেন না। আপনাদের দলকে তো নিষিদ্ধ করে নাই, আপনাদের দলের কিছু কার্যক্রম নিষিদ্ধ। মানে আপনারা এখন মিটিং করতে পারবেন না, মানববন্ধন করতে পারবেন না, স্লোগান দিয়ে রাস্তায় বাইর হইতে পারবেন না, এই কয়েকটা কাজ বন্ধ। আপনারা সবচেয়ে বেশি ভালো করবেন কোনটা জানেন? এই ফুকফাক রাস্তায় মিছিল টিছিল না কইরা আইনের আশ্রয় নেওয়া। হ্যাঁ ভাই, আইনের আশ্রয় নেওয়া। আপনারা দাবি তুলতে পারেন নিজেরা, জনগণ। হ্যাঁ ভাই, ওই যে সিগনেচার ক্যাম্পিং করেন, ওই সিগনেচার ক্যাম্পিং কইরা 1 লক্ষ সিগনেচার নিয়ে যে কোনো একজন সামনে চলে যান, আমরা তো নিরপরাধ, আমরা তো কোনোদিন কোনো অপরাধ করি নাই, 2 টাকা কারো মাইরা খাই নাই, কিন্তু আমরা আওয়ামী লীগ করি। কেন করি? এই আওয়ামী লীগই ছিল 71-এর মূল ভূমিকায়, যার জন্য আমরা এই দলটাকে পছন্দ করি। আমাদের রাজনীতি ফিরাই দিতে হবে, একদম আইনের কাছে চলে যান, দিতে বাধ্য ভাই। ওখানে কি করবে জানেন? ওই যে নিষিদ্ধ করে রাখছে ওইটা উঠায় নিবে, বাতিল করে দিবে। দল তো নিষিদ্ধ না, কার্যক্রম নিষিদ্ধ। তারপরে আপনারা কার্যক্রম করতে পারবেন, তবে আইন মাইনা নিতে হবে। যাদের বিচার হয়ে গেছে সেটা কিন্তু মানতে হবে, সেটা মাইনা নিলেই কিন্তু আবার রাজনীতিতে ফিরতে পারবেন। আর যদি সেটা মাইনা না নেন, দেখবেন আওয়ামী লীগকে সামনে আসতে দিবে না। কারা দিবে না? এই যে বর্তমানে যারা আছে সরকারি দল এবং বিরোধী দল এক হইয়া যাবে, এক হইয়া আপনাদেরকে রুইখা দিবে। সেটা কি ভালো হবে?
যাই হোক, অনেক পরামর্শ দিয়ে দিছি। আমার এই পরামর্শগুলা মাথায় রাখেন। কারণ কি জানেন, সবাইকে একসাথে বসবাস করতে হবে। কোথায় নাই আওয়ামী লীগ বলেন তো? আপনার বাড়ির দিকে তাকান, গ্রামের দিকে তাকান, আপনার পাশের ঘরের লোকটাই তো আওয়ামী লীগ করে, আপনার পাশের ঘরের লোকটা বিএনপি করে, আপনার পাশের ঘরের লোকটা জামাত করে, আবার দেখেন ওই যুবকটা এনসিপি করে, আবার অনেকে অনেক দল করে। সবারই অধিকার আছে রাজনীতি করার, কিন্তু এই রাজনীতির প্ল্যাটফর্ম ব্যবহার করে যারা জুলুম করছে, অত্যাচার করছে, দেশের টাকা লুট করছে, মা বাবার বুক খালি করছে, তাদের বিচার হইতেই হবে। মানুষ হিসাবে আপনাদেরও বিচার চাওয়া উচিত। হ্যাঁ, আপনারা যদি বিচার চান, আপনারা যদি আপনাদের অপরাধ স্বীকার করে বিচার চান, তাহলে মানুষের ভালোবাসা পাবেন এবং এই দেশটাকে সুন্দর পথে নিয়ে যাইতে পারবে একমাত্র এই বিচার, আইন, আদালত, আর কেউ না ভাই। এই যে রাজনীতিক দল যে কথাই বলেন না কেন, আমাদের আইন কানুন, নিয়ম শৃঙ্খলা, পুলিশ, র্যাব, আর্মি সব কিছু যদি ঠিক না হয়, আর এরা যদি কোনো দলের হইয়া কোনো রকম চামচামি না করে, তাহলে তো ভাই দেশটা সঠিক পথে চলে আসে। খুব সাধারণ একটা অঙ্ক, এই অঙ্কটা না বুঝার কিছুই নাই। আসলে এই অঙ্কটা বুঝে না কখন জানেন? যখন সামনের মধ্যে টাকা, এই যে টাকার বান্ডিল চলে আসে না, তখন আর কিছুই বুঝতে চায় না। এই টাকাই হচ্ছে সমস্ত নষ্টের গোড়া ভাই, সমস্ত নষ্টের গোড়া। আর এই টাকাই হচ্ছে জীবন, কিছুই করার নাই। জামাত চেয়েছিল যে আজকে মধ্যরাতে অপারেশন জোরদার করলেই যদি চুপুর মনোবল ভেঙে যায় এবং তিনি ভোর রাতে পালিয়ে যান, তাহলে নতুন করে রাষ্ট্রপতি হবেন মুক্তিযোদ্ধা এলডিপি প্রধান কর্নেল ওলি। দর্শক, রাষ্ট্রপতি চুপুর এই সব বিতর্ক নিয়ে বা তার সাম্প্রতিক ইন্টারভিউ নিয়ে ঠিকানা মিডিয়া একটি রিপোর্ট করেছে, যে ঠিকানার খালেদ মজিদের ঠিকানা। সেখানে লিখেছে যে বিএনপির বিজয়ে হাফ ছেড়ে বাঁচলেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু। ইউনূস সরকারের বিদায়কালে জমালেন বিতর্ক, বললেন যে গুমট অন্ধকার থেকে যেন মুক্ত হলাম। অন্তর্বর্তীকালীন সরকার নাকি বঙ্গভবনকেই কারাপ্রকোষ্ঠ বানিয়েছিল। তিনি আরো বলেছেন যে 2024-এ আমার হাত ধরে ক্ষমতায় বসেছিল ইউনূস, কিন্তু প্রেসিডেন্টের মর্যাদাকে ভুলণ্ডিত করেছে ইউনূস। বিদেশের মিশন সমূহ থেকে আমার ছবি নামিয়েছে, একাধিক বিদেশ সফর স্থগিত করেছে, দেশে প্রকাশ্যে অনুষ্ঠান আয়োজনে যাওয়া নিষিদ্ধ করেছে, এমনকি ঈদের জামাতেও পর্যন্ত আমাকে যেতে দেয়নি। এবং মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আরো অভিযোগ তোলেন যে ডক্টর ইউনূস রাষ্ট্রীয় নীতিমালা মানেননি, 14-15 বার বিদেশ সফর করে তিনি এসেছেন নিজে, অথচ ফিরে এসে প্রেসিডেন্টকে রিপোর্ট করার কথা, কিন্তু একটিবারের জন্য তিনি বঙ্গভবনে আসেননি, টেলিফোনেও কোনো আপডেট জানাননি, নতুন অধ্যাদেশ, নতুন নতুন চুক্তি, কিছুই আমি জানি না। এই সকল আচরণ সংবিধানের লঙ্ঘনই বলা চলে। তো এই প্রেসিডেন্টের অভিযোগের বহুমাত্রিক প্রতিবাদ চলতেছে বিভিন্ন জায়গায়, ফেসবুকে পক্ষের চেয়ে প্রতিপক্ষ অধিক সোচ্চার। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সরাসরি আক্রমণ করেছেন। তিনি বলেছেন যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু এক কথার মানুষ নন। 5ই আগস্ট 2024-এ বলেন শেখ হাসিনা পদত্যাগ করেছে, এই কারণেই সংবিধানের 106 ধারা বলে তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন। আবার 6 মাস পরে মানব জমিনের মতিউর রহমানের ইন্টারভিউতে ভিন্ন কথা তিনি বললেন। চুপ্পু বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র আমি পাইনি, সময়ের সঙ্গে সঙ্গে এই মানুষটি গিরিগিটির মতো রং পাল্টায়। সুতরাং প্রেসিডেন্ট পদে থাকার যৌক্তিকতা এবং মর্যাদা হারিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, বলতেছেন জামাতের ডক্টর শফিকুর রহমান। তাদের মতামত হলো যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে প্রাণে বাঁচিয়েছেন ডক্টর ইউনূস। কিভাবে? অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে প্রেসিডেন্ট চুপ্পুর বিস্তর অভিযোগ, কিন্তু ইউনূস সরকারের উপদেষ্টারা প্রকাশ্যে কোনো প্রতিবাদ করেননি। একাধিক উপদেষ্টা বলেছেন প্রেসিডেন্ট চুপ্পু নিমুখারামি করলেন, কারণ 5ই আগস্টের ছাত্রদের যে গণঅভ্যুত্থান, তারা ওনার লাশ চেয়েছিল। ফ্যাসিস্ট হাসিনার ভোটারবিহীন নির্বাচনের অনুমোদনদাতা ছিলেন চুপ্পুই। 2024-এর অবৈধ সরকারের শপথ পরিচালনাকারী, আজীবন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করেছেন এই চুপ্পু। দুর্নীতি দমন কমিশনার হিসেবে মহাদুর্নীতিবাজ ছিলেন। জনপ্রিয় ইসলামী ব্যাংকের 12টা বাজিয়ে ছেড়েছেন এই চুপ্পু। অ্যাসালাম গ্রুপকে দিয়ে ব্যাংকটি দখল করিয়েছেন। মুজিব হাসিনার বন্দনা গিয়ে বই লিখেছেন। শহীদ জিয়া, বেগম জিয়ার কঠোর সমালোচক ছিলেন। পদ্মা সেতুর দুর্নীতিতে শেখ হাসিনাকে সুবিধা দিয়েছেন। একজন রাষ্ট্রপরাধী হয়ে তিনি রাষ্ট্রপতি পদে বসেছেন, এবং সর্বোপরি তিনি একজন বিদেশি নাগরিক এবং তিনি বিদেশে টাকা পাচারের সঙ্গেও তিনি জড়িত। ডক্টর ইউনূস সরকারের ভক্ত সমর্থকরাও নানা রকম মন্তব্য করতেছেন। অনেকে বলতেছেন যে বঙ্গভবন বারবার আক্রমণের শিকার। প্রেসিডেন্ট বলেছেন সেনাবাহিনী তাকে সুরক্ষা দিয়েছে, এই সেনাবাহিনী ছিল ডক্টর ইউনূসের অধীনে। হ্যাঁ, কাজেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে ডক্টর ইউনূস নিরপেক্ষ ছিলেন। উত্তেজিত বিপ্লবীদের মত ঠেকাতে ইউনূস সমর্থ হয়েছে, না হলে প্রাণ নিয়ে বাঁচতে পারতেন না শাহাবুদ্দিন চুপ্পু। শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার মতো ভারতেও পালানোর সুযোগ পেতেন না। কাজেই চুপ্পুর উচিত ডক্টর ইউনূসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। অন্য অনেক উপদেষ্টারা বলেছেন যে শাহাবুদ্দিন চুপ্পু নিরাপদে ছিলেন। ওনার প্রধানমন্ত্রী পলাতক, মন্ত্রীরা পলাতক, এমপিরা পলাতক, ওনার প্রিয় দল, অঙ্গ দল সবই ভূতলবাসী। বাইরে কেবল বিপ্লবীদের মারদাঙ্গা পরিস্থিতি। খোলা ময়দানে ঈদের নামাজে গেলে চুপ্পু লাশ হয়ে ফিরতেন। এই যে তিনি বলেছেন যে আমাকে জামাতে দেওয়া হয়নি, তিনি যদি খোলা ময়দানে ঈদের জামাতে যেতেন তাহলে তিনি লাশ হয়ে ফিরে আসতেন। ওনার পাবলিক রিলেশন বিভাগও বন্ধ করা হয়েছিল, কারণ সরকার পতনের পরও এই চুপ্পু নিজেকে জাহির করার চেষ্টা করতেন। এতে বিপ্লবীরা আরো বেশি বেশি ক্ষিপ্ত হয়ে যাচ্ছিল। দিনে দিনে বিপ্লবীদের জিঘাংসা বেড়ে যাচ্ছিল, কারণ
1400 তাজা তরুণকে হত্যা করেছিলেন ওনার প্রধানমন্ত্রী, তখন উনি ছিলেন রাষ্ট্রপতি, কোনো পদক্ষেপ উনি নেন নাই। এই হায়নার রূপী হাসিনাকে না পেয়ে সবাই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে মারতে চেয়েছিল, কিন্তু ইউনূস সরকার সেটা হতে দেননি। রক্তপাতের হাত থেকে বেঁচেছিল ঐতিহাসিক বঙ্গভবন, যেটা ইউনূসের কারণে হয়েছে। অনেকটা প্রাণ ভিক্ষা সুযোগ দিয়েছেন তাকে ডক্টর ইউনূস সরকার। এই জন্যই মহান সৃষ্টিকর্তার পর ডক্টর ইউনূসের নাম স্মরণ করা উচিত শাহাবুদ্দিন চুপ্পুর অত্যন্ত কৃতজ্ঞতা সহকারে। এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ সবাই চুপ্পুকে নিরাপত্তা দিয়েছিল, তাই বাস্তবতা আজ ভুলে গেলে চলবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে শেখ হাসিনা পালিয়ে গেছেন 5ই আগস্ট। 8ই আগস্ট 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হয়, শুরু হয় ডক্টর ইউনূসের নেতৃত্বে একদিকে সরকারের সক্রিয়তা, অন্যদিকে বঙ্গভবনে নেমে আসে নিষ্ক্রিয়তা। প্রায় 7 মাস পর ঘটে গণবিস্ফোরণ, প্রেসিডেন্ট চুপ্পুর পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘেরাও হয়, আক্রমণ হয়, রাত 2টা পর্যন্ত চলে বিপ্লবীদের সারাশি কার্যক্রম। ওই বিষয়ে প্রেসিডেন্ট চুপ্পু বলেছেন যে বিষয়টি রহস্যজনক। ওই সময়ে এনসিপির কর্ণধার নাহিদ ইসলাম তাকে ফোন দেন, প্রেসিডেন্টকে অভয় দিয়ে বলেন যে আমরা এতে নেই, আমাদের ছাত্র তরুণ শক্তি এই মুভমেন্টে নেই, তবে কারা তো দেখাচ্ছে আমরা জানি না। 1 বছর পরেও মিস্টার চুপ্পু ঘটনা সততা আসলে জানেন না। তিনি মিডিয়াকে বলেছেন যে ভীষণ ছিলাম, অনেকটা মহান আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার মতো। বিশেষ সূত্রে প্রকাশ যে ঘটনাটি নেপথ্যে ছিল জামাত ইসলামের একাংশ। এলডিপি প্রধান মুক্তিযোদ্ধা কর্নেল অলির সাথে জামাতের একাংশের একটা সমঝোতা হয় যে চুপ্পুকে সরিয়ে 71-এর আরেক মুক্তিযোদ্ধা কর্নেল অলিকে ক্ষমতায় বসানো। অতঃপর জামাতকে ক্ষমতার দিকে টানবেন নতুন প্রেসিডেন্ট কর্নেল অলি। কাজেই মুক্তিযোদ্ধা চুপ্পুকে সরাতে মুক্তিযোদ্ধা কর্নেল অলি ছিল একটা মোক্ষম বিকল্প, যেটা জামাতের একাংশ একটা প্ল্যান করে রেখেছিলেন। কিন্তু মধ্যরাতের অপারেশনটি ব্যর্থ করে দেয় সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। জামাত চেয়েছিল যে আজকে মধ্যরাতের অপারেশন জোরদার করলেই যদি চুপ্পুর মনোবল ভেঙে যায় এবং তিনি ভোররাতে পালিয়ে যান, তাহলে নতুন করে রাষ্ট্রপতি হবেন মুক্তিযোদ্ধা এলডিপি প্রধান কর্নেল অলি। কিন্তু সেনাবাহিনীর হস্তক্ষেপে এবং সেনাবাহিনীর চেষ্টায় জামাত ইসলামের এই পরিকল্পনা ব্যর্থ হয়। সুতরাং এটা বলাই যায় যে ডক্টর ইউনূস এবং জেনারেল ওয়াকারি মূলত যৌথভাবে বাঁচিয়ে দেন এই 71 বছর বয়সী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে। এরপর 26শে মার্চ 2026 সালে বসতেছে বাংলাদেশের ত্রয়োদশ সংসদ। এখন প্রশ্ন হচ্ছে যে বিএনপি সরকার রাষ্ট্রপতি চুপ্পুকে রাখবেন? ইতিমধ্যে প্রেসিডেন্ট চুপ্পুর প্রিয় দল আওয়ামী লীগ বলতেছে প্রেসিডেন্ট চুপ্পু অশুভ। 12 ফেব্রুয়ারি নির্বাচনে পোস্টাল ব্যালটে অগ্রিম ভোট দেন প্রেসিডেন্ট চুপ্পু। যদিও এই প্রেসিডেন্ট চুপ্পু তার প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা যে নো ভোটের ডাক দিয়েছিলেন, সেই জাতীয় নিষেধাজ্ঞা মানেননি প্রেসিডেন্ট চুপ্পু। তিনি তার প্রাণপ্রিয় পলাতক জননেত্রী শেখ হাসিনার ঘোষণাকে উপেক্ষা করেছেন। এরপরই এই বিষয়ে দেশে বিদেশে ব্যাপক বিতর্ক ওঠে এবং সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন আওয়ামী লীগ নেতারা। প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক মুখ খোলেন। জাহাঙ্গীর কবির নানক বলেন যে শাহাবুদ্দিন চুপ্পু আওয়ামী লীগ সরকারের অশুভ প্রেসিডেন্ট। ওনার সময়ই ঘূর্ণিঝড়ের মতো পতন দেখেছে দলটি, যদিও ক্ষমতার বইটা তিনি এখন পর্যন্ত ধরে রাখতে সমর্থ হয়েছেন। শেখ হাসিনা রেখে যাওয়ার সংবিধান তিনি সংরক্ষণ করে চলেছেন। প্রেসিডেন্ট চুপ্পু বলেছিলেন যে সাংবিধানিক ধারাবাহিকতা একটা বিশাল বিষয়, শত বিপর্যয়ও আমি তার সংরক্ষণ করার চেষ্টা করে গিয়েছি এবং সফল হয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিএনপির নেতৃত্ব এতে সায় দিয়েছে। তাদের নতুন সরকারকে আমি শপথ পড়িয়েছি। একজন প্রেসিডেন্ট হয়ে পরপর 3টা সরকারের শপথ, এটা আমার রাজ সৌভাগ্য। এটা কিন্তু সত্য যে একজন প্রেসিডেন্ট হয়ে তিনি পরপর 3টা সরকারের শপথ পড়িয়েছেন, তাও বাংলাদেশে। এটা এর আগে কখনো ঘটেনি। কিন্তু তিনি বলেন যে আমি কেন অশুভ হবো, আওয়ামী লীগ বললে কেন অশুভ যাবো নাকি? 3 দফায় রাজপ্রদীপ জ্বালানোর মতো মানুষ সৃষ্টিকর্তার অনুগ্রহ প্রাপ্ত। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান অসম্ভব সুহৃদবান মানুষ, তিনি চাইলে আমি আসি, তিনি না চাইলে আমি নাই। যদিও তিনি রটার্স কিছুদিন আগে বলেছিলেন যে তিনি পদত্যাগ করবেন। এখন নতুন খবর হলো যে এই প্রেসিডেন্টকে ইমপিচমেন্ট করার বিষয়ে, মানে প্রেসিডেন্টকে অভিশংসন করার বিষয়ে সংসদের ভিতরে একটা প্রস্তুতি চলতেছে বিএনপি, এনসিপি এবং জামাতের পক্ষ থেকে। 12ই মার্চের অধিবেশনে প্রেসিডেন্ট চুপ্পু সূচনা ভাষণ দিবেন এবং এই ভাষণেই জামাত জোট তথা এনসিপি প্রতিবাদের প্রস্তুতি নিচ্ছে। হেনা ভোট, জুলাই সনদ এবং 2 শপথের বিতর্ক তো আগে থেকেই আছে। পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি রূপে শাহাবুদ্দিন চুপ্পুর প্রেসিডেন্টশিপও আরেকটা বিতর্কের বিষয়। এবং গণভোটে জনস্বীকৃত সরকারের মাথায় বিতর্কিত রাষ্ট্রপতি, এমন সব বিষয়কেই ইস্যু বানানোর চেষ্টা করবে জামাত এবং এনসিপি, এতে কোনো সন্দেহ নাই। এখন বিরোধী দল যে জামাত এনসিপি, তারা তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ যে তারেক রহমান হাসিনা সংবিধানকে গুরুত্ব দিচ্ছেন। আবার এই জুলাই সনদ নিয়েও কিন্তু বিএনপির ঘোলাটে ভূমিকা। জামাতের অভিযোগ তারেক সরকার ভারতের কাছে নত জানু, ভারতের পরামর্শে নাকি তিনি মন্ত্রিসভা গঠন, অন্যান্য পরিবর্তন, সামরিক বাহিনীর উচ্চ পদের রদবদল। জামাত এবং এনসিপি এই রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার মতো পদক্ষেপ নিতে চায়, কিন্তু এই পদক্ষেপ নিতে সংখ্যাগরিষ্ঠ বিএনপি ভুগছে দ্বিধাদ্বন্দ্বে যে কি করা উচিত, এখনো সিদ্ধান্ত নিতে পারতেছে না। তারা কি রাষ্ট্রপতি চুপ্পুকে রাখবে নাকি সরিয়ে দিবে, রাখলে ভালো হয় নাকি সরিয়ে দিলে ভালো হয়, এই সিদ্ধান্তই এখনো বিএনপি নিতে পারতেছে না। বিএনপির এক পক্ষ বলতেছে থাকুক না আরো কয়েক বছর, কিন্তু বিএনপির আরেক পক্ষ বলতেছে না, তাকে রাখা ঠিক হবে না, তাকে অনতিবিলম্বে অভিশংসন করে সরিয়ে দেওয়া হোক অথবা পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করা হোক। এখন বিএনপি আসলে দ্বিধাদ্বন্দ্বে আছে, কি করবে। তো যাই হোক, এখন যদি বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতায় এই চুপ্পু পর্বের ইতি টানতে চায়,
সেক্ষেত্রে বিএনপিকে 2028 সালের এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর অপেক্ষা করতে হবে আওয়ামী লীগের সকল পক্ষ বিপক্ষ শক্তিকেও। কাজেই এটা শীঘ্রই বোঝা যাবে যে আসলেই বিএনপি চুপ্পুকে সরিয়ে দেওয়ার মতো ইচ্ছা পোষণ করে কিনা। বিশ্ব রাজনীতি এক অবিশ্বাস্য সমীকরণের মুখে, যার প্রভাব অনিবার্যভাবে বাংলাদেশে পড়বে। বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাধ্য হতে পারেন প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি বানাতে এবং জামাতকে মন্ত্রী পরিষদে নিতে, নইলে দেশ চালাতে পারবেন বলে মনে হচ্ছে না। দর্শক, আপনারা জানেন বিশ্ব এখন এক অস্থির সময় পার করছে। পৃথিবী ভালো নেই, মুসলিম উম্মাহ ভালো নেই। যেখানে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত নেতাই নিরাপদ নয়, যিনি সবচেয়ে সুরক্ষিতভাবে থাকতেন, জনসম্মুখে তাকে দেখাই যেত না, তার অফিস বা কি, এটা একটা সিক্রেট, একটা রহস্য ছিল, কোথায়, মাটির নিচে না উপরে, সেখানে ঘোষণা দিয়ে দীর্ঘদিন যাবৎ পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়েছে। বলছে আয়াতুল্লাহ খামিনির কথা। আপনি চিন্তা করেন যে কিভাবে সম্ভব। এর আগে দেখেন এরকম কাজ এরা করতে থাকবে, কিছু হবে না। কিউবা না, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে, মাদুরোকে তার বেডরুম থেকে ধরে এনেছে যুক্তরাষ্ট্র, কিছুই হয়নি তার প্রতিবাদে, চুপচাপ এখন যুক্তরাষ্ট্রের কারাগারে আছেন। মানে বর্তমান ওয়ার্ল্ড সিস্টেম কিন্তু ভেঙে পড়েছে। ওয়ার্ল্ড অর্ডার বলতে কিছু নাই, ডিটোরিয়েটেড, ডেভিয়েটেড, একদম সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন। যখন যা ইচ্ছা তখন তা করতে পারে, কারো কিছু বলার নেই। এই পরিস্থিতিতে স্বাধীন দেশ হিসেবে টিকে থাকাটাই কঠিন। রাইট টু সেলফ ডিটারমিনেশন এবং ন্যাশনাল স্টেটের যে ধারণা, ওটাই এখন ক্লাবস করছে। কোনো নিয়ম কানুন এবং ইউএন বা ইউনাইটেড নেশনস, জাতিসংঘ, এগুলোর কোনো কার্যকারিতাই নেই, কিচ্ছু করতে পারছে না। যা ইচ্ছা তা করছে, যার পাওয়ার আছে, জোর যার মুল্লুক তার। পৃথিবীতেও এটা, বাংলাদেশেও এটা। বিশ্ব রাজনীতিতে কোনো মুরব্বী নেই। যুক্তরাষ্ট্র যা মন চায় তখন সেটা করছে, কেউ ঠেকানোর কিছু নেই, ফেরানোর কিছু নেই। কিসের জাতিসংঘ, কিসের বালসাল, কিচ্ছু না। বাংলাদেশে বিএনপি ক্ষমতা এসে সন্ত্রাসীরা যা ইচ্ছে তা করছে। থানা, পুলিশ, বিএনপি সিনিয়র নেতা কারো তোয়াক্কা করছে না। চুয়াডাঙ্গায় বিএনপি সন্ত্রাসীরা জামাত কর্মীকে হত্যা করছে, অথচ তারেক রহমান কত সুন্দর এক্সাম্পল সেট করছেন। ওই বিশ্ব রাজনীতির মতো কোনো মুরব্বী টরব্বী কিছু নেই, যখন যার ইচ্ছা তা করছে, একটা বিশৃঙ্খল অবস্থা। এই পরিস্থিতির একটা প্রভাব বাংলাদেশের উপর ব্যাডলি পড়বে। বিশেষ করে এই যুদ্ধ, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা, এটা স্কেলেট করবে এবং লং লাস্ট করবে। বিশেষ করে জ্বালানির উপর ভয়ানক প্রভাব পড়বে। অলরেডি বিমান চলাচল একদম অচল হয়ে গেছে। প্রত্যেক দিন বাংলাদেশেরই কোটি কোটি টাকা খরচ, লস হওয়া শুরু হয়েছে। যেমন ফ্লাইট বিপর্যয়, ফ্লাইট স্থগিত, মানুষের কত গুরুত্বপূর্ণ কাজ করতে পারছে না। তো এতে দেখা যায় যে বিরাট অ্যামাউন্টের ক্ষতি, বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। তো এই পরিস্থিতিতে দেশ চালানো কঠিন হয়ে যাবে। বাংলাদেশের মতো এই ফ্রাজাইল স্টেট, যাদের উপর বিশ্ব রাজনীতির কুনজর আছে, এবং খলিলুর রহমানের মতো একজন আমেরিকার এজেন্টকে যেখানে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছে, সেখানে আর আমেরিকা বিএনপি ক্ষমতা এনে দিয়েছে নিশ্চিত কিছুর বিনিময়ে। যখন পুরো অঞ্চলে যুদ্ধ এসকেলেট করবে, বাংলাদেশের মানুষ আবার ইরানের পক্ষে। অতএব স্ট্র্যাটেজিক্যালি যুক্তরাষ্ট্র বাংলাদেশকে চাপ দিয়ে যুক্তরাষ্ট্রের গ্রেটার ইন্টারেস্টের পক্ষে রাখার চেষ্টা করবে, যেটা বাংলাদেশ সরকারেরও নীতিমালার বিরুদ্ধে। আবার গোড়ায় তো ধরা, কারণ নির্বাচন তো কার্যত সুষ্ঠু হয়নি। যুক্তরাষ্ট্র দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।